সারা মাস রোজার পর যখন ঈদ আসে তখন যেন ঘরে ঘরে খুশির বন্যা বয়ে যায়। আর খুশির বন্যায় সামিল হয় ভাই বোন, মা বাবা, বন্ধু বান্ধব, স্বজন সহ প্রিয় সবাই। আর তাই তো তাদের সবাইকে নিয়ে এলো খুশির ঈদ। আর ঈদের এই আয়োজন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এটিভি ইউএস এর আয়োজন এলো খুশির ঈদের আজকের পর্বে। সাথে আছে আপনাদের হোস্ট আমি সাদিয়া রোশনি সূচনা, এবং আমাদের সাথে আছেন একজন অভিনেত্রী, মডেল, যিনি টেলিভিশনের পর্দায় বিভিন্ন ব্র্যান্ডের সাথে এবং সেই সাথে নানান দিকের ব্যস্ততা এই সময়ে বেশ ভালো সময় পার করছেন। আমাদের সাথে আছেন ফারিন খান। স্বাগতম, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি নিশ্চয়ই ভালো আছেন? আমি বেশ ভালো আছি। আসলে ঈদের সময়টা এমন একটা সময় যে সময় আসলে সবাই কিন্তু ভালোই থাকে। ঈদে খারাপ আছে এরকম খুঁজে পাওয়াটা একটু কঠিন। ফারিন, ঈদ কোথায় করলেন? ঈদ তো হচ্ছে আমার বরাবরই ফ্যামিলির সাথেই করা হয় সাভারে। আমি ওখানকার মেয়ে, ওখানেই বড় হয়েছি। ছোটবেলা থেকে আমার মানে আমার অরিজিন যদি সেকেন্ড হোম বলা হয় তো হচ্ছে কুষ্টিয়াতে। আমার দাদি দাদা ওখানে থাকতেন। তো তারা দাদা মারা যাওয়ার পরে আসলে খুব কম যাওয়া হয়। আমার ক্লাস 8-7 পর্যন্ত 2-1 বার কোরবানি ঈদে অ্যাটেন্ড করা হতো, আর ভালো লাগতো ওটা। কিন্তু এখন সাভারি একদম আম্মুর সাথে, নানু বাসার ফ্যামিলি সবার সাথে। তো ঈদে তো অনেক রকমের সেগমেন্ট থাকে আমাদের জীবনে, যে ঈদে খাওয়া দাওয়া একটা আকর্ষণ, ঈদের সালামি একটা আকর্ষণ, ঈদের জামা কাপড় কেনা নিয়ে একটা বড় ঝক্কি ঝামেলা আমাদের মধ্যে, যে একই সাথে কিনতে হয়, সাথে গিফটও দিতে হয়। ফারিন এখন কোন স্টেজে আছে? আমি তো বাড়ির একমাত্র মেয়ে, নানু বাসারও একমাত্র মেয়ে, দাদু বাসারও একমাত্র মেয়ে। সো আমি ছোটবেলা থেকে খুব আদরের অ্যান্ড প্রচুর গিফট পেতাম। এখন একটু টুকটাক গিফট দেওয়া লাগে, যেহেতু আমার ভাইদের, কাজিনদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে, সো আন্টি হয়ে গেছে সামহাউ। সো দেওয়া লাগে গিফট, ভালোই লাগে। মানে ঈদ সত্যি বলতে আমার ছোটবেলার ঈদটা খুব মজার ছিল। আমার তো বাবা ছিল না, সো আমার যে ছোট খালু, উনি আমার জন্য অলওয়েজ একটা ড্রেস নিয়ে এসে আলমারিতে রেখে দিত, যেটা হচ্ছে আমার জন্য ওইটা খুব গুড মেমোরিজ বলা যায়। মানে আমি অলওয়েজ ওয়েট করতাম যে খালু এই বছর আমাকে কী দিচ্ছে। সো ওই গিফটটার জন্য আমি খুব এক্সাইটেড থাকতাম। সো দুঃখজনক হচ্ছে গত 2-3 বছর, আমার 3 বছর হয় আমার খালু মারা গেছেন, এবং এখন তো আসলে বড় হয়ে গেছে, ওই রানী ফ্রকের অপেক্ষা এখন আর থাকা লাগে না। আর নিজের আসলে সারা বছর এত কেনাকাটা হয়, এত বেশি কস্টিউম কেনা লাগে আমাদের ফর শুটিং। সো ওইভাবে আসলে এখন ঈদের জন্য স্পেশাল কেনাকাটা মানে একটু বয়স হয়ে গেছে মনে হয়, এখন একটু বুড়া হয়ে গেছে। বয়স কত হলো এই প্রশ্ন করা উচিত না, আপনি প্রসঙ্গ টেনে এনেছেন যে কারণে জিজ্ঞেস করতেই হলো যে আসলে কি বয়স তো, মনের বয়স এখনো মনে হয় 16 বছরই। 16 বছর, মানে 16 বছর যে হয়েছে এটুকু অ্যাটলিস্ট আজ করা যাচ্ছে। ফারিন, ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে এখন? ব্যস্ততা, আমি তো এখন রেগুলার একদম ধারাবাহিক করছি নাটক, তো সলো কাজ করা হচ্ছে রেগুলার, তো একদম সলো নাটকগুলো করা হচ্ছে। বাট সিনেমা নিয়ে এক্সাইটেড, যেহেতু আমি সিনেমা থেকে আসছি, আমার ফার্স্ট স্টার্টিংটা সিনেমা ছিল। এখন এবছর একটু প্ল্যানিং আছে আবার সিনেমাতে ব্যাক করার। সো ওটিটি, নাটক, এসব নিয়ে ব্যস্ত। এই ঈদে কি কি কাজ করা হয়েছে? এই বছর ঈদে আমার চ্যানেলের একটা ওটিটি করা হয়েছে, অ্যান্ড বেশ কয়েকটা নাটকের কাজ করা হয়েছে, যেটা রেগুলার করা হয়। ঈদ উপলক্ষে স্পেশাল কিছু প্রজেক্ট যাচ্ছে, বাট ওটিটিটা নিয়ে একটু বেশি ওটিটি কাজটা নিয়ে একটু জানতে চাই। ওইটা হচ্ছে চ্যানেলের একটা, আমি ছিলাম অ্যান্ড ভাবনা আপু ছিল। খুব সমসাময়িক একটা ঘটনার উপর আসলে এটা বলা যায়, স্টোরিটা ট্রু স্টোরি একদম। সো এরকম একটা স্টোরির উপর হচ্ছে গল্পটা ছিল। অ্যান্ড আমাদের কোয়ার্টিস্ট ছিলেন হচ্ছে শাহরিয়ার নাজিম জয় ভাইয়া। ঈদের আগে, মানে ঈদের 2 দিন আগে আসলে ডাবিং শেষ হয়েছে। সো এই তো ভালো এক্সপিরিয়েন্স, ইজ গুড, অ্যান্ড ওয়েট করছি নিজেও দেখার জন্য। কাজটা নিয়ে এতবার জিজ্ঞেস করছি আপনাকে নামটা জানার জন্য, আপনি নামটা বলেন এখনো। এটার নামটা বলাটার বিষয়টা আসলে আমাকে চ্যানেলাই থেকে নিষেধ করা হয়েছে, যে ওদের অ্যানাউন্সমেন্টের আগে কোথাও যেন আমরা এটা নিয়ে কথা না বলি। সো আমি জাস্ট শুধু কাজটার বিষয়ে বলতে পারছি, এখনো পর্যন্ত আসলে নাটকের, সরি, ওটিটির কাজটার নাম এবং স্ক্রিপ্টের বিষয়বস্তু নিয়ে বলতে পারছি না, সরি। আচ্ছা, ফারিন, এ তো গেল ঈদের কাজ। যদি মডেলিং এর বিষয়ে জানতে চাই, মডেলিং একটু যদি বলতেন। আচ্ছা, আমি তো শুরু থেকেই মডেলিংয়ে ছিলাম, যেহেতু আমি র্যাম্পে ছিলাম একদম স্টার্টিংয়ে। কিছু ব্র্যান্ডের সাথে আমার এগ্রিমেন্ট চলছে, যেমন প্যারাশুটের সাথে, তারপর হচ্ছে বিকাশের সাথে। সো ওদের সাথে রেগুলার কাজ করা হচ্ছে। আর রিসেন্ট বিকাশের একটা টিভিসির কাজ করা হলো, প্যারাশুটের কাজ করা হলো, এবং বেশ কিছু ফ্যাশন ব্র্যান্ডের সাথে আমার এই বছর শ্যুট করা হয়েছে, যেমন আজারা, সাফাতা, প্রেম কালেকশন, সেইলর। সো
ব্যান্ডের সাথে তো রেগুলারই কাজ করা হয়, ঈদ ছাড়াও বিভিন্ন অকেশনে আসলে ওদের শ্যুটগুলো থাকে, সো ওটাই হচ্ছে আর কি রেগুলার যে কাজগুলো হয়। আচ্ছা, মডেলিং, অভিনয়, আবার অভিনয়ের মধ্যে অনেকগুলো মাধ্যম আছে, ছোট পর্দা, ওটিটি কিংবা বড় পর্দা। আপনি তো অলরেডি বড় পর্দায় কাজ করেছেন, সেদিক থেকে আপনার স্বাচ্ছন্দ্যের জায়গা কোনটা? মানে স্বাচ্ছন্দ্যের জায়গার কথা যদি বলেন তাহলে তো অবশ্যই সিনেমা, কারণ সিনেমাতে আসলে টাইম পাই অনেক, প্রিপারেশনের একটা ব্যাপার থাকে, ওটিটিও সেম, ওটিটিরও একটা সময় থাকে, প্রিপারেশনের ব্যাপার থাকে, কস্টিউম নিয়ে ভাবার সুযোগ থাকে। আর নাটকে যেটা হয় যে আমরা আসলে নাটক ইন্ডাস্ট্রিতে যারা কাজ করি, মানে রেগুলার একদম যারা কাজ করি, এমনও হয় যে প্রতি মাসে আমাদের 4টা প্রজেক্ট করা লাগে, সো তখন টাইমের অনেক বেশি অভাব পড়ে যায়, সময়টা এত বেশি অল্প থাকে যে একটু যে ভাববো এই ক্যারেক্টারটার জন্য একটু স্পেশাল করে এই কস্টিউমটা মেক করি বা এইটার ক্যারেক্টারাইজেশনটা একটু এইভাবে করি, ওই সুযোগটা আসলে কম। এমনও হয় যে 4 দিন শুটিং করে আসছি, আবার আমাকে সেকেন্ড কাজের জন্য প্রিপারেশন নেওয়া লাগতেছে, সো এই কারণে আসলে সময় কম। তো ওই জায়গা থেকে আমি মনে করি যে সিনেমা এবং ওটিটিতে আসলে বেশি সুযোগটা থাকে, মানে ভালো লাগার জায়গাটা আসলে বেশি থাকে। আচ্ছা, কেনাকাটার কথা বলছিলাম, কিন্তু ঈদের আরো দুটো অংশ আছে, সেটা হচ্ছে খাওয়া দাওয়া এবং ঈদি। তো এবার ঈদি কেমন পেয়েছেন, কেমন দিয়েছেন? ঈদি তো পাই, আমি যেহেতু ছোট, সো ঈদি অনেক বেশি পাওয়া হয়। কাউকে দেন না? না, দেই, ছোট ছোট যারা আছে তাদেরকে তো দেই। ঈদি দিতেও ভালো লাগে, পেতে আসলে বেশি ভালো লাগে দেওয়ার থেকে, দিতে একটু কম কম ভালো লাগে আমার। কিন্তু শিল্পীদের মন অনেক বড় হতে হয় শুনেছি। আমার মন অনেক বড়, কিন্তু সালামি যদি না দিতে পারেন বাচ্চাদেরকে, পেতে বেশি ভালো লাগে। সালামি তো বাচ্চাদেরকে যদি না দিতে পারেন তাহলে কি মন বড় করবেন? সত্যি বলতে আমার ফ্যামিলিতে আমিই বাচ্চা, বাকি যারা আছে তারা এত ছোট যে এখনো ঈদি চাওয়ার মতো বয়সই হয় নাই, সবাই ছোট ছোট, 3 বছর 4 বছর 5 বছর এরকম। সো আমি একটু বেশিই পাই, মামারা দেয়, কাজিনরা দেয়, আম্মু দেয়, খালামণিরা দেয়, সো আমি অনেক ঈদি পাই। আর ঈদি দেওয়ার মতো গত বছর আমার ঈদি দেওয়া হয়েছিল, এই বছরও দিয়েছি, বাট অত বেশি দেওয়া লাগে নাই আসলে, খুব একটা বেশি দেওয়া লাগে। ঈদের খাওয়া দাওয়া নিয়ে একটু জানি তাহলে। ঈদের খাওয়া দাওয়ার মানে পছন্দের ডিশ কোনগুলো, নিজে রান্না করেন কিনা? আমি নিজে হচ্ছে বিরিয়ানি রান্না করতে খুব পছন্দ করি, এবং আমার বাসায় সবাই বলে যে আমার হাতে বিরিয়ানি খুব ভালো হয়। সো ঈদে আমি সবসময় একটা তো বিরিয়ানির আইটেম যেটা আমি রান্না করি বাসায়। আর এমনিতে আমার পছন্দের খিচুড়ি গরুর মাংস, সো ওটা আমি খুব পছন্দ করি আমার আম্মুর হাতের। বাহ, গল্প হচ্ছে অনেক, এর মধ্যে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে আসি। দর্শক, কথা হচ্ছে ফারহান খানের সাথে, নিচে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, ফিরছি বিরতির পরে আপনাদের প্রিয় আয়োজন নিয়ে, এটি ভিউএস এর পর্দায়। ছোটবেলায় আমাকে রেখে মা যখন কাজে যেতেন তখন তার দুশ্চিন্তার শেষ ছিল না, আর এখন আমার সেই অবস্থা। ব্যস্ত এই জীবনে মার সঠিক যত্ন কি করে নিব? চিন্তা নেই, আপনার পাশে আছে আশা লেক্সা। আজই কল করুন, আমাদের সুদক্ষ টিম চলে আসবে আপনার বাড়িতে আপনার প্রিয়জনের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে। Thank you, Asha. I'll be back with your documents. একটু মিথ্যা বললেই তো ফাইনটা আর দিতে হতো না। কেন মিথ্যে বলবো? আমিই তো ওভার স্পিডে ছিলাম। এখন দেখো কত টাকার ফাইন হয়। আমি যদি মিথ্যে বলতাম তাহলে আমার ছেলেটা কি শিখতো? ও তো ভুল করে অস্বীকার করবে, সেটা কি তুমি চাও? বাবা সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলবে। আচ্ছা, সাপ্তাহিক সাদা কালো, আমরা সাদাকে সাদা কালোকে কালো বলি। এই নাও রেস্টুরেন্টের মেনু, খাবার অর্ডার করে দাও। কেন বাইরের খাবার কেন খাবো? তোমার কপালে আজ ভাবির হাতে রান্না জুটবে না। কেন জুটবে না? এই যে নতুন টিভি বক্স লাগালে নিজের পছন্দের স্পোর্টস চ্যানেল আর নিউজ চ্যানেলগুলো দেখতে পারবে, কিন্তু ভাবি তো তার পছন্দের সিরিয়ালগুলো দেখতে পারবে না। তোমাকে রান্না করে খাওয়াবে কেন? নাও অর্ডার করো। এটা এশিয়ান কেবলের বক্স, এটাতে আমার পছন্দের নিউজ ও স্পোর্টস চ্যানেল আছে। তোর ও তোর ভাবির পছন্দের এটিভি ইউএসএ সহ অনেক বাংলা হিন্দি পেইড চ্যানেল আছে। নে খেলা দেখ। এশিয়ান কেবল নেটওয়ার্ক মানে ফুল অন এন্টারটেইনমেন্ট, তাই আজই ঘরে আনুন এশিয়ান কেবল নেটওয়ার্কের বক্স।
বিশ্বের রাজধানী খ্যাত নিউ ইয়র্কে যাত্রা শুরু করা নিউ ইয়র্ক ফ্যাশন হাউস এবার আরও বিস্তৃত পরিসরে। কুইন্সের জামাইকা এভিনিউতে প্রতিষ্ঠানটি এবার যাত্রা শুরু করলো নিজস্ব ভবনে। একই ছাদের নিচে মিলছে বাংলাদেশ ও ভারতের এক ঝাঁক তারকার নিজস্ব ডিজাইন, বাহারি রং, ঐতিহ্য আর আধুনিকতার অসাধারণ মেলবন্ধন। প্রতি মাসে নতুন নতুন কালেকশন, চমকপ্রদ অফার আর ফ্যাশনের অনবদ্য আয়োজন। তোমার রুচি, তোমার গর্ব, তোমার স্টাইল। নিউ ইয়র্ক ফ্যাশন হাউসে সাজুক তোমার প্রোফাইল। নিউ ইয়র্ক ফ্যাশন হাউস, ওয়্যার স্টাইলস মেটস এলিগেন্স। ঠিকানা 176 10 জ্যামাইকা এভিনিউ, কুইন্স, নিউ ইয়র্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা। বিরতির পরে আবারও ফিরে এলাম এলো খুশির ঈদ নিয়ে আপনাদের প্রিয় পর্দা এটিভি ইউএস এর পর্দায়। আছি সুজন এবং আমার সাথে আছেন ফারিন খান। কথা বলছিলাম ঈদ নিয়ে, চলুন দেখি এই পর্বে তার কাছ থেকে আরো কি কি জানা যায়। ফারিন, আবারও ফিরে এলাম। ফ্যামিলি নিয়ে অনেক গল্প শুনছিলাম যে আপনি সবার ছোট, কাজের ব্যস্ততার কথা জানছিলাম, কিন্তু আপনার বেড়ে ওঠার গল্পটা বোধহয় এখনো জানা হয়নি, বা আপনি যেহেতু রিসেন্টলি কাজ করতে শুরু করেছেন সেই দিক থেকে বোধহয় আপনাকে নিয়ে দর্শকদের জানার জায়গাটা খুব একটা শক্ত নয়। আপনি যদি দর্শকদেরকে আপনার সম্পর্কে বলতেন। আচ্ছা, আমার সম্পর্কে বলতে হচ্ছে যে আমার বড় হয়ে ওঠাটা আসলে সাভারে। আমি ওখানকার গার্লস স্কুলের স্টুডেন্ট ছিলাম, ওখানকার গার্লস কলেজের স্টুডেন্ট ছিলাম, এবং আমার ইউনিভার্সিটি এখন আমি স্টেট ইউনিভার্সিটিতে পড়ছি। সো এই তো। আর সাভারে আসলে আমার বেসিক্যালি আমার নানুর বাড়ি ওখানে। আমার বাবারা অ্যাকচুয়ালি কুষ্টিয়ার, বাট আমার যেহেতু বাবা অনেক ছোটোবেলায় মারা গেছেন, তো ওই পারপাসে আম্মুর কাছে আমার বড় হওয়া, মানে আম্মুর সাথে এবং নানি বাড়ির ফ্যামিলিটার সাথে বেশি আমার কানেকশন। সো ছোটোবেলা থেকে আমার একদমই খুব সিম্পল লাইফ ছিল। আমি ইভেনচুয়াল কখনো যে মিডিয়াতে কাজ করব, কারণ আমি খুব কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করি, সো ওটা আমি ভাবিও নি কখনো। এটা আসলে হঠাৎ করেই চলে আসা। নাচ করতে খুব ভালো লাগতো ছোটোবেলায়, সো নাচের প্রতি খুব ইন্টারেস্টেড ছিলাম। আম্মু মাঝে মাঝে একটু নাচের স্কুলে নিয়ে যেত, আর ওখান থেকে আসলে আস্তে আস্তে শুরু করাই। তো এখন তো সব মাধ্যমে সমানভাবে কাজ করছেন। শুরুটা কবে ছিল? কত সালে প্রথম কাজ করেছেন? সত্যি বলতে শুরু হচ্ছে, আমি কিন্তু অনেক ছোটবেলা থেকেই এখানে কাজ করতাম। আমি নাচ করতাম যেহেতু, সো ছোটবেলায় আমার টিভি অনেক শো করা হতো নাচের। তারপর মাঝে পড়াশোনার জন্য একটু গ্যাপ ছিল। আমার প্রথম সিনেমা রিলিজ হয় 2017-তে জাজ মাল্টিমিডিয়া থেকে, বাট ওটা রিলিজ হওয়ার নামটা একটু বলে দেন। 73। আচ্ছা, ওটা জয়েন্ট ভেঞ্চার ছিল মানে বাংলাদেশ এবং ভারতের। সো ওটার পরে যেটা হয় যে মাঝে একটা গ্যাপ ছিল। আমি তখন মাত্র এসএসসি পরীক্ষা দিচ্ছিলাম। সো পরীক্ষার জন্য ছোটবেলায় সিনেমায় অনেক ছোট ছিলাম। ইভেন আমি সিনেমা করতেছি এটা আমি জাস্ট জানতাম যে ওকে নায়িকা হইতে হবে, দ্যাটস ইট। মানে এত কিছু বুঝতাম না। আম্মু নিয়ে যাইতো। তারপর আমাদের ওইটা শুটিংয়ের পরে একদম বাসায় লকড, কারণ আমার পরীক্ষা চলছিল তখন। পরীক্ষার পরে করোনা শুরু হলো, আবার করোনার পরে একটা গ্যাপ, তারপরে আবার এই যে কাম ব্যাক করা। তো আমার 2000 যদি বলি প্রফেশনালি একদম রেগুলার কাজ করছি, সেটা 22-এর শেষের দিক থেকে, মানে 23-24-এর। 22-এ এন্ট্রি করলেন কিভাবে? আমি যখন আবার কাম ব্যাক করবো, তখন আমার কাছে সামহাও মনে হলো যে ওকে, আমি যেহেতু অ্যাক্টিংটা নিয়ে এত কাজ করতে আগ্রহী, সো আমার মনে হয় এটা নিয়ে একটু কিছুটা পড়াশোনা করা উচিত। তো তখন আমি একটা থিয়েটারের সাথে জয়েন করি, প্রাচ্যনাথ 42 ব্যাচের স্টুডেন্ট ছিলাম। সো ওটাতে জয়েন করার পরে আমার খুব আগ্রহ হয় যে আচ্ছা ঠিক আছে, আমি অ্যাক্টিংটাই করব। সিনেমাতে আসলে আমি কী করেছি আই ডোন্ট নো, মানে ওইটা তো ছোটোবেলার ছিল। বাট যখন বুঝতে শিখলাম যে হ্যাঁ, আমি অ্যাক্টিং নিয়েই কিছু করব বা এটা আমাকে টানছে, তখন আমি থিয়েটার করলাম। এবং থিয়েটার করার পরে প্রথম আমার কাজ শুরু হয় কাজল আরিফিন অমি ভাইয়ের সাথে, ফিমেল 3 নামে একটা কাজ। সো ওটার জন্য আমাকে কাস্ট করা হয়, এবং ওইটা করার পরে আমার মনে আছে যে এক রাতে আমার 50,000 ফলোয়ার বেড়ে গেল। আর আমি যেখানে যাচ্ছি সবাই আমাকে বলছে, আরে আপনি ফারিন আপু না, এরকম। মানে আই ফিল গুড, ওকে আমাকে সবাই চিনতেছে, নোটিস করতেছে। সো এই যে ইন্টারেস্টটা পাচ্ছিলাম। অ্যান্ড তারপর আমার সেকেন্ড কাজ শুরু হলো ফারহান ভাইয়ের সাথে, মুশফিকার ফারহান ভাইয়ের সাথে। ব্যাক টু ব্যাক ফারহান ভাইয়ের সাথে আমার প্রায় 12-13টা প্রজেক্ট গেল। সো অনেক গুড রেসপন্স ছিল। তো চিন্তা করলাম ওকে, দেন আমি করতে পারি, যেহেতু আমাকে এখন সবাই কাজের জন্য বলছে,
আর নাটকটা ভালো লাগছিল করতে, গুড এক্সপিরিয়েন্স হচ্ছিল, নতুন নতুন কাজ, নতুন নতুন এক্সপিরিয়েন্স, নতুন নতুন ক্যারেক্টার। সো ওখান থেকে আসলে স্টার্টিং। আচ্ছা, এই যে এখন কাজ করছেন, আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা অনেককেই দেখি যে তারা কাজ শুরু করেন, কয়েক বছর টিকে থাকেন, তারপর হারিয়ে যায়। হ্যাঁ, আপনার ক্ষেত্রে আপনি টিকে থাকার লড়াইটা কিভাবে করবেন? দেখি টিকে থাকার লড়াইটা করার আগেই আপনি আর মনে হবে যে না, ছেড়ে দিই, অন্যদিকে যাই? না, আমার কাছে মনে হবে না, কারণ আমি একটা ব্রেক নিয়ে কিন্তু আবার কামব্যাক করছি। আমার কিন্তু লড়াইটা শুরুতে ছিল না, এখন শুরু হয়ে গেছে। আমার কাছে মনে হয় টিকে থাকার লড়াইয়ের জন্য আসলে স্টাডি করাটা বেশি জরুরি, কাজ নিয়ে আসলে অনেক পড়াশোনা করা উচিত, এবং এটা শেষ নাই। সো ওটাই করতে চাই, রেগুলার অনেক বেশি অভিজ্ঞতা নিতে চাই, যেটা থেকে আমি হয়তো ফিউচারে আরো ভালো অ্যাক্টিং করতে পারবো, ভয়েস মডুলেশনের কাজ করতে চাই, নিজেকে তৈরি করতে চাই। সো নিজেকে তৈরি করার জন্য এখন কি কি করছেন? নিজেকে তৈরি করার জন্য আসলে আমার জন্য মনে হয় যে, আমি কয়েকটা ইন্টারভিউতে বলছি এর আগেও, যে নাটক ইজ আ বেস্ট সেক্টর, যেখান থেকে আসলে অ্যাক্টিং এর অনেক গ্রুমিং করা সম্ভব। সো আমার তো আসলে রেগুলার বেসিস একটা গ্রুমিং হচ্ছেই, যেহেতু আমি রেগুলার নাটক করি, আমার প্রতি মাসেই 4-5টা কাজের শুটিং করা লাগে। সো এটা মনে হয় অনেক বড় একটা গ্রুমিং সেশন চলছে আমার জন্য। আর এমনিতে তো বাসায় আসলে প্রচুর পরিমাণের বই পড়া লাগে। দেখা যায় যে আমি যদি এখন একদমই সময় পাই না, খুবই কম সময় পাই, আমার মনে হয় লাস্ট 1-1.5 বছর আমি সুযোগই পাইনি বই পড়ার। বাট আসলে পড়া উচিত, আমার মনে হয় যারা নতুন কাজ করছে তাদের প্রচুর পড়া উচিত। আর একটু বেশি সবার জন্যই পড়া উচিত, বইয়ের কোনো আসলে কাজের উপরে নির্ভর করে না। এবং প্রচুর পরিমাণের আমার মনে হয় কাজ দেখা উচিত। আমাদের যারা সিনিয়ররা কাজ করে গেছেন, যেমন আমাদের তিশা আপু সিনিয়র, তারপর হচ্ছে মেজাবিন আপু, তারপর তার আগের জেনারেশন সিনিয়র না, আমি তিশা সিনিয়র তিশাপুর কথা বলছি, নট তানজিন তিশা। না, সিনিয়র তিশাপুর কথাও যদি বলে থাকেন, তারাও কিন্তু আমাদের এখন ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, কিন্তু তারা তো অনেক অভিজ্ঞ আমাদের থেকে। সো তাদেরকে তাদের কাজ দেখা উচিত। তাদের আগের জেনারেশন যারা সুবর্ণা মোস্তফা আপুরা ছিলেন, তারপরে শমিকা ইসার আপু ছিলেন, যারা অনেক ভালো সিনিয়র। হ্যাঁ, কেননা যদি বলা যায় যে আপনারা সমসাময়িক সময়ে একই সাথে কিন্তু কাজ করে যাচ্ছেন, মেজাবিন আপু, তানজিন তিশা, নুসরাত ইমরোজ তিশা, যার কথাই আপনি বলেন না কেন, তারা আপনার সাথেই কিন্তু কাজ করে চলেছে। বাট তারা আমাদের থেকে অনেক অভিজ্ঞ, কারণ তারা অলমোস্ট 10-15 বছর এক একজনের হয়ে গেছে, সেখানে তো আমি মাত্র 2-1 বছর। আপনি ফার্স্ট কাজ করেছেন কত সালে? 17-তে একটা সিনেমা করা হয়েছিল, তারপর তো ব্রেক। সো কাজের একটা ব্রেক হয়ে গেলে আসলে কি কাজের গতিটা কমে যায়, শেখার জায়গা তো আসলে, আর আমার কাছে মনে হয় শেখার জায়গা তো ছোটদের থেকেও শেখা যায়, যারা ভালো করছে, ইভেন এখনো যারা ভালো করে, আমাদের সমসাময়িক যারা সাদিয়া, তটিনী, ওরাও তো অনেক ভালো করছে। সো ওদেরকে দেখেও শেখার অনেক কিছু আছে, শেখার তো আসলে সবার কাছ থেকে শেখা। একজন শিল্পীর আপনার কি মনে হয় যে সব থেকে বড় গুণের জায়গাটা কি? একজন শিল্পীর আমার কাছে মনে হয় সব থেকে বড় গুণের জায়গাটা হচ্ছে ধৈর্য, শেখার আগ্রহ। আমার কাছে মনে হয় যে ধৈর্য ধরে লেগে থাকতে হবে, আদারওয়াইজ আসলে এত মানে তাড়াতাড়ি অ্যাচিভমেন্ট পাওয়াটা বা আশা করাটাও ভুল মেবি। প্রিয় নির্মাতা কারা? প্রিয় নির্মাতা তো অনেক আছে। ফামি ভাই ছিল আমার নাটকের অনেক ফেভারিট। আমি এখনো ফামি ভাইয়ের সাথে কথা বলে বলি, ভাইয়া প্লিজ কাম ব্যাক করেন, আমরা একটু কাজ করি আপনাদের সাথে। রেদন রনি ভাই ছিলেন, ফারুকি ভাই ছিলেন, আমার দেখার আমি শুরুটা যাদেরকে দিয়ে আসলে। সো অনেক নির্মাতা আছেন এখন ভালো করছেন। বান্না ভাই ছিলেন, অমি ভাই আমি যার সাথে কাজ করেছি। প্রিয় নির্মাতার মধ্যে এখন জেনারেশন যদি বলি, আমার অমি ভাইয়ের কাজ তো ভীষণ ভালো লাগে। তারপর রিসেন্ট বেশ কয়েকজন ভালো কাজ করছেন, জাহিদ প্রীতম, অনেক অনেক ভালো ভালো নির্মাতা এখনো আছেন। একেবারে যদি পুরোনো দিকের সময় যে যাবার সুযোগ হয়, সেইখানটায় আপনার কার সাথে কাজ করার ইচ্ছে জাগে? আমার অনেক পুরনো, আমি তো আসলে ওইভাবে কারো নাম স্পেসিফিক বলতেও পারবো না, কারণ অনেক পুরানোদের কাজ আমার ওইভাবে দেখা হয় নাই। আমি যে জেনারেশন থেকে দেখি, যেমন ফারুকি ভাইদের জেনারেশন থেকে, তাহলে ইচ্ছা করে ব্যাচেলারে আমি যদি কাজ করতে পারতাম, অথবা যদি ফামি ভাইয়ের মিথিলাপুর যে একটা কাজ আছে, যেমন মোস্তফা স্যার মোস্তফা আমার রাজ ভাইয়ের একটা কাজ ছিল, মিথিলাপুর যে একটা খুব সুন্দর ডায়লগ ছিল মোশাররফ করিমের সাথে, যে কাবিন দিতে পারবি না তাহলে বিয়ে করছিস কেন 20 লাখ টাকা দিয়ে। সো ওই কাজটা দেখলে মনে হয় যে আমি যদি করতে পারতাম এই কাজটা। আপনি কি সুভাষ দত্ত, চাষী নজরুল ইসলাম কিংবা হুমায়ুন আহমেদ তাদের কাজগুলো কি দেখেছি? হুমায়ুন আহমেদ স্যারের কাজ দেখেছি, কিন্তু চাষী নজরুল ইসলামের কাজ মেবি দেখা হয়েছিল, একটা সিনেমা হয়তো দেখা হয়েছিল, কিন্তু তার আগের আমি আসলে ভাবে দেখিনি।
বাট হুমায়ুন আহমেদ স্যারের কাজ দেখা হয়েছে, অনেক সুন্দর সুন্দর কাজ বানিয়েছেন তিনি, সো ওগুলো দেখা হয়েছে। খুব একটা নামও মনে নেই, বাট কাজ দেখেছি, তখন তো আমি অনেক ছোট, সো দেখা হয়েছে। ছোটবেলার ঈদের কথা বলছিলেন যে খালু আপনাকে জামা উপহার দেন প্রতি বছর, আলমারিতে রেখে যেতেন, খুবই মিষ্টি একটা স্মৃতি বলা যায়। এখনকার ঈদের কথা যদি বলি, এবারের ঈদে কোন ট্রেন্ডটাকে ফলো করে পোশাক নির্বাচন করেছেন? এবং আপনি তো নিজে একজন মডেল, বাংলাদেশের টপ নচ কিছু ব্র্যান্ডের সাথে আপনার কাজ করা হয়, যে ব্র্যান্ডের ড্রেসগুলোর জন্য কিন্তু কারাকারিও চলে সিগনেচার কিছু আইটেমের উপর। আপনার ক্ষেত্রে ব্যাপারটা কেমন ছিল? আমার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আমি সবসময় সিম্পল, মানে একদম সিম্পল কিছু পরতেই পছন্দ করি, মানে যেটাতে আমি কমফোর্টেবল আসলে, সেটা যেটাই হোক না কেন, শাড়ি হোক, থ্রি পিস হোক, লেহেঙ্গা হোক বা এনিথিং যেটাই হোক না কেন। সো বাট আমার পার্সোনাল লাইফে বেশি ভালো লাগে আমার হচ্ছে সালোয়ার কামিজ পরতে, মানে আমি বাসা থেকে বের হলে বা বাসায় বা কোনো অকেশনে অ্যাটেন্ড করতে হলে আমার কাছে মনে হয় যে সব থেকে ইজি টু ওয়্যার লাইক সালোয়ার কামিজ, একটা ওড়না নিয়ে নিলাম, ওকে ডান, অ্যান্ড সিম্পলের মধ্যে দেখতেও ভালো লাগে। এবছর কয়টা সালোয়ার কামিজ পেয়েছেন? আমাদের তো প্রচুর সালোয়ার কামিজ কেনা লাগে আপু, বিকজ অফ নাটকের শুটিং, সো প্রচুর সালোয়ার কামিজ তো আসলে কেনা লাগে, আর ব্র্যান্ড থেকে প্রচুর গিফট পাই, কারণ যেহেতু শুট করা হয়, দেখা যাচ্ছে শুটে একটা দেখে ভালো লাগলো যে আপু এটা তো অনেক গোনা গেছে কি নাকি যায়নি? গোনা যায়নি হয়তো, গোনা ছাড়া আসলে অনেক ভাবে গোনা হয়নি। কটা হবে? 20টা? না, এত না, এত না। আমার পার্সোনালি আসলে আমি খুব বেশি, আমি মানে একটু কৃপন টাইপের, আমি মানে খুব বেশি একটা কেনাকাটাতে যে খুব বেশি তা না। আমার যখন শুটিং এর জন্য কোনো কস্টিউম কেনা লাগে সেটা খুব কিনি আমি, কিন্তু হয় না যে পার্সোনালি ইউজের জন্য ঈদে আমার একটা দুইটা খুব ভালো লাগলে কেনা হয়, আম্মু কিনে দেয়, খালামণিরা দেয়, মামারা দেয়, সো অনেক ড্রেস গিফট পাই। আর নিজে কিনতে গেলে একটা দুইটাই কিনি, এর উপরে কেনা হয় না। এবছর যখন কেনাকাটা করেছেন, শাড়ি কি কেনা হয়েছে? হ্যাঁ, একটা শাড়ি কেনা হয়েছে। কি শাড়ি কিনেছেন? একটা পিঙ্ক কালার ডিজাইনার শাড়ি কেনা হয়েছে। ওয়াও! মানে বেসিক্যালি আমি আম্মুর সাথে গিয়েছিলাম শপিং এ, তো হঠাৎ করে আম্মুর ড্রেস কিনতে কিন্তু ওই শাড়িটা দেখে ভালো লাগলো, সিম্পল, খুব সুন্দর কালার, মানে একদম হাওয়াই মিঠাই টাইপ একটা কালার। তো দেখে শাড়িটা কবে পরছেন, নাকি এর মধ্যে পরে ফেলেছেন? পরে ফেলেছি অলরেডি। পরে ফেলেছেন, আচ্ছা। সো অলরেডি পরে ডান। আশা করবো যে আপনার যেহেতু সামনে অনেক সময় পড়ে আছে, ডেফিনেটলি কাজে মন দিয়ে যখন যেভাবে কাজ করবেন একইভাবে আপনি নিয়ম করে কাজগুলো দেখবেন পুরনো, ইনশাআল্লাহ, এবং জীবন অনেক বড় হবেন। জি ইনশাআল্লাহ। ফারিদ, আপনার সাথে কথা বলে গল্প করে খুব ভালো লাগলো, খুব ভালো সময় কাটলো। নিশ্চয় আপনার ঈদের যেই আমেজ চলছে সেই বাকি দিনগুলো আপনার আনন্দের সাথে কাটবে, খুশির সাথে কাটবে। অনেক ভালো কাটুক, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল ফারিন খানের সাথে, জানছিলাম তার ঈদের সময়, বর্তমানের ব্যস্ততা এবং সেই সাথে কাজ নিয়ে তার ভাবনার কথাও। আশা করছি আমাদের আড্ডা আপনাদের ভালো লেগেছে। আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো অতিথি কেটে। সে পর্যন্ত আপনাদের সকলের সময় ভালো কাটুক, ঈদের আমেজটা থাকুক একদম উচ্ছ্বাসের সাথে, এবং আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের পর্বে, সেই পর্যন্ত কিন্তু আপনাদের থাকতে হবে ATV US এর সাথেই। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।